যারা শিখতে চায় যে না আসলে এটা কি জিনিস, এটা আমি একটু দেখবো, একটু শিখবো, তাদের যদি আলোচনাগুলো কোনো আলোচনাই না, একেবারে খুব সহজ একটা আলোচনা যে অ্যাসিডগুলোকে আমরা তোমাদের শক্তির ক্রম অনুসারে আমরা সাজাবো, বা কোনটা বেশি শক্তিশালী কোনটা কম শক্তিশালী এটা আমরা কিভাবে আমরা বলবো, সে বলার কথা আমরা গতদিন আমরা বলছিলাম যে অ্যাসিড আসলে দুই রকম হয়। একটা হলো অ্যাক্সিডেন্ট অ্যাসিড, হলো অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড মানে যে অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন মৌলটা থাকবে, অক্সিজেন পরমাণুগুলো থাকে, এই অ্যাসিডগুলোকে আমরা বলি অক্সি অ্যাসিড। অক্সিজেন না থেকেও অ্যাসিড হয়, যেমন যেখানে একটা উদাহরণ দিয়েছি, এগুলো বলে হাইড্রো অ্যাসিড, অর্থাৎ এখানে কোনো অক্সিজেন থাকবে না, অন্য অন্য মূল থাকবে কিন্তু কোনো অক্সিজেন থাকবে না। তো এগুলোকে আমরা হাইড্রো অ্যাসিড বলে থাকি। তো যে অক্সিসিডের এখানে তোমার শক্তিটা আমরা বিচার করি, নির্ণয় করি এভাবে যে তাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মান, গত দিনে জারণ মানটা কিভাবে নির্ণয় করে তাও কিন্তু আমি একটু হিন্টস দিয়েছিলাম, পরিষ্কার আমি যেহেতু লিখে দেখাতে পারিনি, ওইভাবে বলতে পারিনি। তোমরা যারা পারো বা যাদের মনে আগের থেকেই ছিল তারা আমরা ওইটুকু শুনে দিয়ে তাদের মনে পড়ে গেছে, আর যারা জানো না তাদেরকে আবার নতুন করে একটু শিখে নিতে হবে। তোমরা একটু শিখে নিবে, কারণ ছোটখাটো বিষয়গুলো আসলে বোর্ড থাকলে, বোর্ডে যদি লেখার সুযোগ থাকলে তাহলে ঝটপট করে দেখাই দিবে, কিন্তু যেহেতু এখানে এই সুযোগটা নেই এই জন্য ওগুলো আর আমরা ওই প্রিপারেশন নিয়েও আমরা ওই জিনিসগুলো দেখানো আসলে হয় না, সুযোগ হয় না। তো যাই হোক, জারণ মান আমরা নির্ণয় করে দেখবো যে যাদের জারণ মানটা বেশি থাকবে তারা হচ্ছে বেশি শক্তিশালী, আর যারা কম তারা হচ্ছে তুলনামূলকভাবে কম। এখানে দেখো তিনটে অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখানে আমরা দেখলাম যে জারণ মানের এখানে ধারাবাহিক একটা পরিবর্তন আছে, একজনের 6+6, একজনের সে জারণ মান কিন্তু অবশ্যই চিহ্ন দিয়ে লিখতে হয়, তোমার গাণিতিক চিহ্ন দিয়ে লিখতে হয়, হয় প্লাস না হলে মাইনাস, বিশুদ্ধ সংখ্যাতে জারণ মান লিখলে সেটা কিন্তু ভুল। তাহলে এখানে +6 মাইনাস +5 আর হচ্ছে +3, তোমরা নিঃসন্দেহে এখানে মানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ, যেহেতু সংখ্যা দিয়ে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। যার বেশি সেটা হলো বেশি শক্তিশালী, যে একটু কম সে একটু কম, যে একটু আরো কম সে আরো কম শক্তিশালী এসিড। আচ্ছা, এখন প্রশ্ন ছিল যে যদি এরকম হয় যে দুটো অ্যাসিডের জারণ মানটা একই রকম হয়ে গেল, কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা একই রকম হয়ে গেল, সেখানে আমরা মন্তব্যটা সিদ্ধান্তটা কিভাবে যে কে বেশি কে কম। তো সেখানে আলোচনাতে দেখবে বলা হয়েছে যে সেই ক্ষেত্রে অ্যাসিড দুটার কেন্দ্রীয় পরমাণু, যেমন এখানে নাইট্রোজেন, এখানে হচ্ছে ফসফরাস, কেন্দ্রীয় পরমাণু জারণ মান এখানে আমরা আমরা কম্পেয়ার করব। তো কেন্দ্রীয় পরমাণু জারণ মান সরি আকারটা কম্পেয়ার করব। দেখো এখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুজন কিন্তু একই গ্রুপের মূল, দুজন কিন্তু একই গ্রুপের মূল, একজন হচ্ছে 7, নাইট্রোজেন হচ্ছে 15। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 7 আর ফসফরাস হলো 15। তো এই যেহেতু পারমাণবিক সংখ্যা অনেক কম বেশি, তার মানে আকারটা হচ্ছে অনেক কম বেশি, একজন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মূল আর হচ্ছে তৃতীয় পর্যায়ের মূল। তো তোমরা তো জানো যে পর্যায় পর্যায় চেঞ্জ হলে আকারটা অনেক বড় আকার চেঞ্জ হয়ে যায়। আর যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে সেক্ষেত্রে আকারটা খুব একটা মানে খুব একটা বেশি মানে যে কম বেশি হয়ে যেটা এরকম হয় না, কিন্তু পর্যায় যদি চেঞ্জ হয়ে যায়, একজন দ্বিতীয় পর্যায়ে, একজন তৃতীয়, একজন চতুর্থ, তাহলে আকারটা একটা চেয়ে আকার আকার অনেক কম বেশি হয়েছে, যে আমরা মানে ইজিলি আমরা মন্তব্য করতে যে হ্যাঁ এটা অনেক বড় মূল, এটা অনেক ছোট মূল। তো সেই হিসেবে নাইট্রোজেন অনেক ছোট মূল ফসফরাসের তুলনায়, আর ফসফরাস হচ্ছে নাইট্রোজেনের সাথে অনেক বড় আকারের মূল। তো এই যে আকার বেশি হওয়ার কারণে, আকার বেশি হওয়ার কারণে আমরা এখানে তোমার একটা জিনিস খেয়াল করো যে নাইট্রোজেন তার জারণ মান +5, ফসফরাসের +5, অর্থাৎ এই +5টাকে এই +5টাকে অর্থাৎ এই ক্যাটায়ন, আমরা যদি ওই নর্মালি আমরা যদি প্লাস হলেই সেটাকে ক্যাটায়ন বলি আর মাইনাস হলে অ্যানায়ন বলি, সেই হিসেবে যদি বলি যে পজিটিভ পজিটিভ চার্জের ঘনত্ব দুইটার ক্ষেত্রে যদি আমরা এইভাবে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে পজিটিভ চার্জের ঘনত্ব নাইট্রোজেনের এখানে বেশি, বাট ফসফরাসের এখানে কম। হয়তো বলবো স্যার এটা আবার কিভাবে বললেন, আমরা যেহেতু আকার কথা বলেছি সেই জন্য আমরা ঘনত্বের কথাটা আমরা নিয়ে আসতে পারলাম। আমরা তো জানি কি, তোমরা ঘনত্বের সংখ্যাটা কি জানো, ভর বাই আয়তন। তো এখানে আকারটাকে আমরা আয়তন হিসেবে মানে জানবো, আর এই ঘনত্ব পজিটিভ চার্জটাকে আমরা এখানে ঘনত্ব মানে ভর হিসেবে জানবো। তো যেহেতু আকার ঘনত্ব মানে দুজনের মধ্যে এখানেও +5 এখানেও +5, দুজনের পজিটিভ চার্জের সংখ্যা কিন্তু সেম, বাট আকারটা কম বেশি। এই আকারটা কম বেশি হওয়ার কারণে আমরা বলতে পারছি যে একজনের কাছে পজিটিভ চার্জের ঘনত্বটা বেশি, যেহেতু তার আকারটা ছোট, আর এখানে যেহেতু তার আকারটা বড়, এখানে পজিটিভ চার্জের ঘনত্বটা হচ্ছে কম। তো এই ঘনত্ব কম যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হলো যে নাইট্রোজেন
এবং হাইড্রোজেন বা নাইট্রোজেন অক্সিজেন, ফসফরাস হাইড্রোজেন, ফসফরাস অক্সিজেন, এই যে এদের মধ্যে যে বন্ধন, এই বন্ধন ইলেকট্রনগুলো কি করে, বিশেষ করে আমরা এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের কথাই আমরা বলবো। কেন? যেহেতু এরা অম্ল, অম্লের কথা বলছি। আর অম্লের বৈশিষ্ট্য কি, সে প্রোটন দিবে, সে হাইড্রোজেন আয়ন দিবে। তা হাইড্রোজেন আয়ন কিভাবে দিবে? যদি বন্ধনটা ভেঙে যায় তবে সে দিতে পারে। বন্ধন যদি ভেঙে না যায় তাহলে কিন্তু সে হাইড্রোজেন আয়ন দিতে পারে, তাহলে তাকে আমরা অম্ল বলতে পারছি না। তো এই জন্য আমরা এখানে হাইড্রোজেন কত সহজে মুক্ত হয় এবং মুক্ত হওয়ার যে বিষয়টা, এটি আমরা এখানে উল্লেখ করব। তো সেই মুক্ত হওয়ার উল্লেখটা হলো এভাবে যে, যেহেতু নাইট্রোজেনের এখানে চার্জ ঘনত্বটা বেশি, অর্থাৎ এখানে ইলেকট্রন পজিটিভ হওয়ার কারণে আমরা বলছি যে এখানে ইলেকট্রনের স্বল্পতা হচ্ছে অনেক বেশি, বা এখানে ইলেকট্রনের স্বল্পতা হচ্ছে তুলনামূলকভাবে কম। এই অনেক বেশি হওয়ার কারণে তার ইলেকট্রন টানার ক্ষমতাটাও বেশি। আর এখানে তার আকার বড় হওয়ার কারণে, পজিটিভ চার্জের ঘনত্ব কম হওয়ার কারণে তার ইলেকট্রন টানার ক্ষমতাও কম। তো ইলেকট্রন টানার ক্ষমতা যেখানে বেশি হয়, সেই বন্ধন, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ধন ইলেকট্রন, সে খুব বেশি শক্তি দিয়ে নাইট্রোজেন টানতে পারে, কারণ তার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, অর্থাৎ তার ওখানে পজিটিভ চার্জের সংখ্যা বেশি, অর্থাৎ নাইট্রোজেনের কি ইলেকট্রনের ঘনত্বটা অনেক কম। যেহেতু পজিটিভ চার্জের ঘনত্ব বেশি, তার মানে এখানে ইলেকট্রনের ঘনত্বটা এখানে অনেক কম। এখানে যেহেতু পজিটিভ চার্জের ঘনত্বটা মোটামুটি বেশি, ইলেকট্রনের ঘনত্বটা মোটামুটি আমরা এখানে বেশি বলতে পারি নাইট্রোজেনের তুলনায়। তো এখানে বন্ধন ইলেকট্রনটা বেশি করে নাইট্রোজেন টানবে বলে এই বন্ধনটা খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বন্ধন ভাঙলে হাইড্রোজেন ফ্রি হবে, হাইড্রোজেন ফ্রি হলে সে দিতে পারে, তার মানে সে অম্ল। আর এখানে যেহেতু এই বন্ধন ইলেকট্রনটা, ফসফরাস হাইড্রোজেন বন্ধন ইলেকট্রনটা যেহেতু এখানে কম শক্তিতে ফসফরাস টানবে, কারণ ফসফরাস আমরা আলোচনার থেকে আমরা এটাই বুঝলাম, যেখানে ইলেকট্রনের ঘনত্বটা মোটামুটি আছে, আর পজিটিভের ঘনত্বটা মোটামুটি খুব বেশি না, মোটামুটি একটু কমই আছে। যদি নাইট্রোজেন হয়তো কম্পেয়ার করে, তাহলে নাইট্রোজেনের তুলনায় কম আছে। ফলে এই বন্ধন ইলেকট্রন ফসফরাস নিজের দিকে টানবে, ফলে এই টানার শক্তিটা কম হওয়ার কারণে এই বন্ধনটা ভাঙার পসিবিলিটি কার তুলনায়, এখানে যেহেতু আমরা কম্পেয়ার করছি নাইট্রোজেনের তুলনায় কম, তারপর এখানে বন্ধনটা যত সহজে ভাঙবে, এখানে বন্ধনটা তার চেয়ে অনেক বেশি সহজে ভাঙবে। আর যে বেশি হাইড্রোজেন দিতে পারবে, সেই হচ্ছে বেশি শক্তিশালী আমরা অ্যাসিড। এই জন্য আমরা তাহলে এই ব্যাখ্যা মন্তব্য করতে পারি যে এই আকারটা ছোট হওয়ার কারণে, পজিটিভ ঘনত্ব চার্জ বেশি হওয়ার কারণে কি হবে, মূল কথা হচ্ছে যে আমরা এই বন্ধনটাকে ভেঙে ফেলার একটা কথা আমরা এখানে যুক্তিতে বুঝাবো। তো সেটি আমরা বুঝাতে পারলাম যে নাইট্রোজেন আকার ছোট, আবার চার্জ ঘনত্ব বেশি, ফলে বন্ধন ইলেকট্রন নিজের দিকে বেশি করে টানতে পারার সুযোগ আছে, ফলে এই বন্ধনটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বা ভাঙাটা খুব সহজ। আর এখানে এই ঘটনাটা একটু কম ঘটে, কারণ ফসফরাসের আকারটা বড়, সেই তুলনায় চার্জ ঘনত্বটাও কম। তার মানে এই ফসফরাস এবং হাইড্রোজেন যে বন্ধন, এই বন্ধন ইলেকট্রনটা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটা কম, ফলে এই বন্ধনটা ভাঙার পসিবিলিটি এই নাইট্রিক অ্যাসিডের চাইতে এখানে কম, ফলে তার হাইড্রোজেন আয়ন দেওয়ার পসিবিলিটিটা তুলনামূলকভাবে কম। এই জন্য তাহলে আমরা বলছি, যেহেতু এটা কম পরিমাণে হাইড্রোজেন, মানে এখানে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাওয়া, হাইড্রোজেন ফ্রি হওয়ার সম্ভাবনাটা একেবারেই অনেকটা কম, এই জন্য এটা হচ্ছে দুর্বল। আর এখানে যেহেতু বেশি, এটা হচ্ছে এটা শক্তিশালী। তাহলে এখানে আমরা দুইটা কারণ দিয়ে অক্সিজেনের শক্তিমাত্রাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। একটা হলো নর্মাল জারণ মান বেশি হলে সে বেশি শক্তিশালী, কম হলে কম। আর একটা কি বললাম, যে যদি একই রকম যদি হয়ে যায়, দুইটা পরমাণু, দুটো অক্সিজেন অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা যদি একই হয়ে যায়, তাহলে আমরা সেখানে তাদের আকার দিয়ে কম্পেয়ার করব, চার্জ ঘনত্ব দিয়ে কম্পেয়ার করব। তো আকার যদি ছোট হয়, ছোট হলে কি হয় সেই কথাটা আমরা তখন বললাম, যে বন্ধন এখানে ভেঙে যাওয়ার সময়টা বেশি হবে বলে, হাইড্রোজেন খুব সহজে দিতে পারবে বলে সে হচ্ছে শক্তিশালী অম্ল। আর এখানে আকারটা বড় হওয়ার কারণে নাইট্রোজেন ফসফরাস হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রনটা আকর্ষণ, মানে বন্ধন ইলেকট্রনটা কম আকর্ষণ দ্বারা আকর্ষিত হবে, ফলে এই বন্ধনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম, মানে সে কম পরিমাণে সে হাইড্রোজেন দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সে হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল অম্ল। তো এই ছিল অক্সিজেন গুলার মানে শক্তির, মানে তোমার শক্তি অনুসারে, সাধারণ শক্তি অনুসারে মন্তব্য করা। এরপর আমরা আসি যে হাইড্রোজেন গুলোকে আমরা কিভাবে মন্তব্য করবো, তারা কিভাবে শক্তিশালী। এখানে আমরা শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে আকারের কথা আমরা এখানে বলবো। আকারের কথা আমরা বলবো যে আকার এখানে যার তোমার ছোট হবে, সেখানে সেখানে আকার যেখানে বড় থাকবে, কেন্দ্রীয় পরমাণু যেখানে হ্যালোজেন গুলো সে কেন্দ্রীয় পরমাণু, এখানে আয়োডিন আছে, ব্রোমিন আছে, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন। তো এখানে কেন্দ্রীয় পরমাণুর আকার কথা আমরা বলবো, যে কেন্দ্রীয় পরমাণু আকার যদি ছোট হয়, সেখানে বড় হয়, সেখানে তোমার ওই হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে, যেহেতু হাইড্রোজেন হচ্ছে তোমার সম্ভবত 53, তো সেখানে
53 মানে অনেক বড় একটা পর্ব, আর যেখানে ফ্লোরিন মাত্র 9, মানে তাহলে ফ্লোরিনের তুলনায় আয়োডিনের আকারটা কত বড় তোমরা একটু একটু পারমাণবিক সংখ্যা দিয়ে কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে কোথায় 9 কোথায় হচ্ছে 53। তো যে এই এই আকার বড় হওয়ার কারণে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে যে বন্ধন মেঘ, এই বন্ধন মেঘটা আসলে এতটাই দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এই বন্ধনটা ভেঙে যেতে পারে, ভেঙে দেওয়ার সুযোগ আছে, ফলে হাইড্রোজেন আয়নটা প্রোটন হিসেবে পরিত্যক্ত হতে পারে। পক্ষান্তরে দেখো ব্রোমিনটা আরেকটু কম 35, তার আকারটা আরো একটু ছোট, তার মানে হাইড্রোজেন ব্রোমিনের মধ্যে তোমার যে ইলেকট্রন মেঘ, সেই ইলেকট্রন মেঘকে আসলে এখানে এই ব্রোমিন দ্বারা আকর্ষণের পরিমাণটা একটু বেশি। যেমন আয়োডিনটা বেশি হওয়ার কারণে কমে গেছিল, অনেক কম ছিল, ব্রোমিনের আকারটা ছোট হওয়ার কারণে এই ব্রোমিনের কেন্দ্রীয় ব্রোমিনের নিউক্লিয়াস থেকে বন্ধন ইলেকট্রন দূরত্বটা কিছুটা কম হওয়ার কারণে এই ব্রোমিনের নিউক্লিয়াসটা ইলেকট্রনগুলোকে একটু বেশি শক্তিতে টানবে বলে এই বন্ধনটা একটু শক্তিশালী। ফলে হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে যত সহজে হাইড্রোজেনকে রিমুভ করা সম্ভব বা হাইড্রোজেন তৈরি করা সম্ভব, হাইড্রোব্রোমিক অ্যাসিডের ক্ষেত্রে বা এইচবিআর এর ক্ষেত্রে এতটা সহজে আসলে তোমার এইচ প্লাসটা তৈরি হয় না। কারণ আমরা একটু আগে যে আলোচনা ছিল সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা এটা বলতে পারি যে হাইড্রোজেন আয়োডিন এই বন্ধন শক্তিটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমিন এই বন্ধন শক্তির চাইতে হলো কম। ফলে হাইড্রোজেন আয়োডিন বন্ধনটা খুব সহজে ভেঙে যায়, আর ব্রোমিন হাইড্রোজেন বন্ধনটা অত সহজে মানে এই হাইড্রোজেন আয়োডাইডের এই তুলে অত সহজে ভাঙে না বলে এই বন্ধনটা একটু শক্তিশালী হওয়ার কারণে হাইড্রোজেন আয়োডাইড যত সহজে প্রোটন দিতে পারবে, এইচবিআর তত সহজে প্রোটন দিতে পারে না। পক্ষান্তরে ঠিক একই রকম একইভাবে তুমি বলতে পারো যে ক্লোরিনের আকারটা আরো ছোট, কোথায় 17 আর কোথায় হচ্ছে 35। তার মানে এই ক্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনকে ক্লোরিন বেশ শক্তি দিয়ে তার নিজের দিকে টানতে পারবে বলে এই বন্ধনটা হচ্ছে আরেকটু বেশি শক্তিশালী। সেই শক্তিশালী কার তুলনায়? এইচবিআর এর তুলনায়। এই জন্য এইচবিআর থেকে যেভাবে হাইড্রোজেন আয়ন মুক্ত হতে পারে বন্ধনটা ভেঙে, ঠিক অতটা সহজে এইচসিএল থেকে আসলে পারে না। ফলে তোমার এইচসিএলটা এইচবিআর এর চাইতে আরেকটু দুর্বল, তোমার হচ্ছে অম্ল। ঠিক একইভাবে আমরা বলতে পারি ফ্লোরিনের আকারটা আরো ছোট, ক্লোরিন যেখানে 17, ফ্লোরিন সেখানে হচ্ছে 9। তার মানে ফ্লোরিন এবং হাইড্রোজেন এই বন্ধন ইলেকট্রনটা তোমার দুইটা পরমাণুতে খুব শক্তি মানে খুব জোরে সোরে আকর্ষিত হয়ে থাকে বলে এই বন্ধন শক্তিটা হচ্ছে আরো বেশি। ফলে এইচসিএল যেভাবে যত সহজে তোমার প্রোটন তৈরি করতে পারে, স্পেয়ার তৈরি করতে পারে, আর তোমার হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচএফ তত সহজে বন্ধন ভেঙে প্রোটন তৈরি করতে পারে না। তাহলে আমরা এখানে দেখলাম আলোচনা করে মূলত একটা জিনিস আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করলাম, সেটা হলো যে তাদের মধ্যে যে বন্ধন শক্তি, অর্থাৎ এইচআই, এইচবিআর, তারপর এইচসিএল, এইচএফ, এই বন্ধন শক্তিটা আমরা আসলে যুক্তি দিয়ে বোঝাতে পারলাম যে বন্ধন শক্তিটা এই যৌগগুলোর মধ্যে আসলে একই রকম না। যার আকার বেশি সেখানে বন্ধন শক্তিটার কেন্দ্রীয় পরমাণু যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকারটা বেশি, সেই পরমাণুর ক্ষেত্রে এইচ এবং আই বা বন্ধন শক্তিটা হচ্ছে কম। আর যার আকারটা একটু ছোট তার একটু বেশি, যার আকারটা আরো ছোট আরো বেশি। এইভাবে আমরা সর্বশেষে আমরা দেখালাম যে এই শিপের মধ্যে যে তোমার বন্ধন শক্তিটা আছে, এই বন্ধন শক্তিটা হচ্ছে এগুলোর তুলনায় হচ্ছে অনেক বেশি। ফলে এই শেপের বন্ধনটা ভাঙাটা খুব মানে বেশ শক্তি লাগে। এই সেলটা একটু কম শক্তি লাগে, এইচ বিআরটা আরো একটু কম শক্তি লাগে, আর এই সেলটা এই সাইডটা আরো কম শক্তি লাগে। এই জন্য যেহেতু আমরা তোমার প্রোটন দাতা মাত্রই অম্ল, আর প্রোটন যারা সহজে দিতে পারে তাদেরকে আমরা সবল অ্যাসিড বলি। তো সেই হিসাবে আমরা মন্তব্য করতে পারি যে সেইগুলো সবাই হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। এই হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তারপরে একটু দুর্বল হচ্ছে এইচবিআর, তারপর একটু দুর্বল হচ্ছে এইচসিএল, তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে দুর্বল প্রকৃতি হলো এইচএফ। তো এই হলো তোমার অ্যাসিডগুলোকে শক্তিমাত্রা অনুসারে তাদেরকে সাজানো বা শক্তিমাত্রা অনুসারে কে শক্তিশালী কে দুর্বল সেই সম্বন্ধে মন্তব্য করা। তো যাই এ পর্যন্ত তো আশা করি এখানে আসলে কঠিন কথা এরকম ছিল না, কোনো হিসাব নিকাশ এরকম ছিল না। আশা করি তোমরা সকলে অনুমান করতে পারছো যে এই প্রশ্নের আলোচনাটা আসলে কতটা সহজ। তো এরপরে আমরা আসবো আর একটা প্রশ্ন যে পানির আয়নিক গুণনফল থেকে পিএইচ স্কেল কিরূপে প্রতিষ্ঠিত হয় সেটা কিভাবে তৈরি করা যায়। তো তোমাদের এই প্রশ্নগুলো আসলে বইতে ভালো করে লেখা আছে।
তো তোমরা একটু খালি বোঝার চেষ্টা করো যে পানির আয়নিক গুণনফল। আয়নিক গুণনফল মানে যদি তোমরা কথাটা এইভাবে নাও যে আয়ন যে তৈরি হয় এই আয়নগুলোর গুণনফলটাকে আমরা সাধারণত আয়নিক গুণনফল হিসেবে আমরা ধরে নিতে পারি। তো ইচ্ছে করে কথা বলে এইভাবেই বলা হয়েছে যে পানি বা কোনো জলীয় দ্রবণে পানিতে কোনো জলীয় দ্রবণ উপস্থিত হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণমাত্রা গুণফল স্থির তাপমাত্রাটির নির্দিষ্ট ধ্রুব রাশি, একে পানির আয়নিক গুণনফল বলে। অর্থাৎ দুইটা আয়নের ঘনমাত্রা কি বলছে যে স্থির তাপমাত্রাটির নির্দিষ্ট ধ্রুব রাশি। আর পানি আমরা সকলেই জানি যে পানি হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ। আর যদি খুব সূক্ষ্মভাবে বিচার করা হয় তাহলে পানিকে আমরা বলতে পারি একটা উভধর্মী পদার্থ, তার অম্লীয় কিসের গুণও আছে, ক্ষারীয় কিসের গুণও আছে। এটা বিচার করার বিষয় এখানে না। এখানে আমরা বলবো হচ্ছে পানি একটা নিরপেক্ষ পদার্থ। নিরপেক্ষ পদার্থ মানে সে আসলে আয়নিত হয় না, আয়নিত হয় না, সে যৌগকারী অবস্থান করে। কিন্তু বিজ্ঞানীরা তারা ওই যে বলছি যে যখন তুমি সূক্ষ্মভাবে কোনো কিছু বিচার করো, মন্তব্য করো, তখন তোমাকে তার মধ্যে যা আছে সবকিছু তোমাকে উল্লেখ করতে। তো সেই হিসাবে বিজ্ঞানী পোল্ডার্স নামক একজন বিজ্ঞানী উনি প্রমাণ করে দেখিয়েছেন যে না, পানির মধ্যেও আসলে পানি নিরপেক্ষ হলে পানির মধ্যেও আয়নের উপস্থিতি আছে, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস উপস্থিতি আছে। কারণ পানি সামান্য পরিমাণ নাকি বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো আয়ন যদি না থাকে, কোনো দ্রবণে যদি আয়ন না থাকে, তাহলে সেই দ্রবণটা আসলে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো যেহেতু উনি প্রমাণ করেছেন যে না, পানি সামান্য, মানে সামান্য, যত সামান্যই হোক না কেন, সামান্য হলে সে বিদ্যুৎ পরিবহন করে, তার মানে পানির মধ্যে আসলে আয়ন আছে, একটা হচ্ছে এইচ প্লাস, একটা হচ্ছে ওএইচ মাইনাস। এখন এই আয়নের সংখ্যাটা কেমন? যেহেতু পানি নিরপেক্ষ পদার্থ, সেখানে ব্যাখ্যাতে বলা হয়েছে যে পানি নিরপেক্ষ হলেও পানিতে যে আয়নের উপস্থিতি আছে, কিন্তু এই উপস্থিতির সংখ্যাটা হচ্ছে একেবারেই কম। সেখানে কি কেমন কম? সেখানে হয়তো লক্ষ লক্ষ পানির অণুর মধ্যে হয়তো এখন পানি আয়নিত হয়ে আছে, এরকম। তাই এরকম চিন্তা ভাবনা করা আর পানি আয়নিত হয় না, এই আয়নিত হয় না এটাই আমরা মনে ধরে নিতে পারি, এবং এবার এটাই স্বাভাবিক আমরা মনেও করি। কিন্তু যখন কোনো একটা কাজের ক্ষেত্রে আমাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে, তার মধ্যে কি সামান্য পরিমাণ উপস্থিত আছে সেটা বলতে হবে, সেই ক্ষেত্রে তখন আমাদের এইভাবে মন্তব্য করতে হয় যে পানির অণু যদিও নিরপেক্ষ, কিন্তু হয়তো লক্ষ লক্ষ পানির অণুর মধ্যে হয়তো একটা পানির অণু হয়তো বিচ্ছিন্ন হয়ে আছে, বিচ্ছিন্ন হয়ে দুইটা আয়ন তৈরি করেছে। তো এই যে যেহেতু একটা পানির অণু ভেঙে কিন্তু দুইটা আয়ন তৈরি করলো, তার মানে দুইটা আয়ন তৈরি করার দেখো এখানে কিন্তু সমতা করার দরকার কিন্তু হলো না। আর পানি কিন্তু আসলে যেভাবে আমরা দেখেছি যে আয়নিত হচ্ছে, আসলে এটা কিন্তু সঠিক মানে মানে বিষয়টা না। সেটা একটু ভিন্নভাবে, সেটা হলো যে এখানে আমরা এই যেটা লিখেছি ঠিক আছে, এই প্লাস, এখানে একটা প্লাস দিয়ে, এই ঠিক এইখানে একটা প্লাস, এখানে একটা প্লাস দিতাম, দিয়ে এইখানে আর একটা পানি লিখতাম, লিখে এইখানে পানি একটা লিখলাম, আর এখানে একটা প্লাস দিতাম, দিয়ে তারপরে যদি এখানে এইভাবে লিখতাম, কি লিখতাম, এইটা লিখতাম হচ্ছে H3O, তার মানে হাইড্রোনিয়াম আয়ন, আর এটাকে OH লিখতাম, সেটা হলো সঠিক লেখা হইতো। কিন্তু যেহেতু আমাদের ওই জিনিসটা এখানে আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমরা ওইভাবে লিখিনি। আমরা এইভাবে মানে দেখে অভ্যস্ত, এইভাবে আমরা বলে অভ্যস্ত, এই জন্য এইভাবে লিখেছি যেন তোমাদের আবার মনের মধ্যে আবার প্রশ্ন না হয়। কিন্তু সঠিক বিষয়টা কিন্তু ওইটি, যেটা আমি বললাম যে পানির আয়ন আয়ন বিক্রিয়াটা যদি আমরা দেখাতে চাই, তাহলে এখানে একটা পানি এখানে লিখতে হবে, এখানে একটা পানিকে লিখতে হবে, লিখে এখানে একটা প্লাস আমরা দিব, যেরকম দুইটা বস্তুর মধ্যে আমরা প্লাস দিয়ে লিখি, ওইটা প্লাস দিয়ে তারপর একটা পানি লিখলাম, লিখে আরো চিনি দিলাম, এখানে লিখলাম হচ্ছে H3O, তার মানে এই যে এই পানিটাকে এখানে লিখবো, কিন্তু এই 2 না হয়ে এখানে 3 হতো, আর H এর উপরে একটা প্লাস হয়ে যেত। এদিকে আমরা বলতে হলো হাইড্রোনিয়াম আয়ন। তো হাইড্রোনিয়াম আয়ন বলে আমরা H+ কেও বুঝবো। আবার যদি কেউ বলে যে না, হাইড্রোনিয়াম আয়ন তো হচ্ছে কি H3O, আর হাইড্রোজেনের উপর একটা প্লাস, হ্যাঁ সেটাও রাইট, সেটাও রাইট। তাহলে এই পানি এইভাবে আয়নিত হলো। তো দেখো এখানে আমাদের কিন্তু আয়নের সমীকরণটা যে আমরা লিখলাম, এখানে কিন্তু তোমার সমতা করা কিন্তু প্রয়োজন হয়নি। দুইটা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ছিল, ঠিক এখানেও তাই আসছে। দেখো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। অর্থাৎ দুইটা আয়ন যে তৈরি হলো, দুইটা আয়ন কিন্তু আমরা সংখ্যার দিকটা দেখতে পাচ্ছি সমান। আবার বিজ্ঞানীরা এই যে আয়ন দুটো যে তৈরি হলো, আয়ন দুটোর ঘনমাত্রা কত হয় সেটাও কিন্তু তারা নির্ণয় করেছে। সেটা তারা নির্ণয় করে দেখেছে যে না, তাদের যেরকম সংখ্যাগত দিক থেকে যেরকম সমান, যে H+ একটা, OH- একটা, তাহলে কি ঘনমাত্রা কি তাহলে সমান সমান? হ্যাঁ, ঘনমাত্রা সমান সমানই। এই দেখো নিচে সেই কথাটা বলা আছে। তো যাই হোক, তোমরা এই যে ভরক্রিয়ার সূত্র, এই এখন তোমাদের ভরক্রিয়ার সূত্র মানে এখানে এই চ্যাপ্টারের আলোচনাতে এখন প্রায় ওই ভরক্রিয়ার সূত্রটা চলে আসবে। তাহলে এই বিক্রিয়ার আমরা সাম্যাঙ্ক যদি কেসি মনে করি, যেহেতু পানি যত তরল, এই তরলের জন্য আমরা এখানে সাম্যাঙ্ক কেসি আমরা ইউজ করেছি। যদি গ্যাসিয়াস মনে করতাম তাহলে এখানে কেপি ব্যবহার করতাম। তো এই বিক্রিয়ার সাম্যাঙ্ক যদি কেসি হয়, তাহলে কেসি আমরা সমীকরণটা লিখতে পারি ভরকের সূত্র অনুসারে, যে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণনফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণনফল। তো এইভাবে আমরা ভরকের সূত্র অনুসারে আমরা লিখলাম।
এখন যেহেতু আমরা বলছি, শুরুতেই তো বললাম যে পানি হচ্ছে নিরপেক্ষ পদার্থ এবং পানি কি করে, আয়নিত হয় না বলেই চলে। কিন্তু যে বিজ্ঞানী পরীক্ষাটা করেছে উনিই বলেছে এইভাবে যে হ্যাঁ, হয়তো লক্ষ লক্ষ পানির অণুর মধ্যে হয়তো একটা পানির অণু ভেঙে দুইটা আয়ন তৈরি করেছে, সমান সমান সংখ্যক দুইটা আয়ন তৈরি করেছে এরকম। তো তাই যদি হয়তো লক্ষ লক্ষ পানির অণুর মধ্যে একটা পানির অণু ভেঙে যাবে না, হয় দুইটাই ভাঙলো না 10টাই ভাঙলো, তো লক্ষ লক্ষর মাধ্যম পানির অণুর মধ্যে একটা দুইটা ভাঙলে সেই পানির ঘনমাত্রার পরিবর্তন হবে, এটাকে আমরা বলতে পারি না। এটা কিন্তু তখন আমাদের বলাটা ঠিক হবে না। তখন আমরা ধরে নেবো যে আসলে পানির ঘনমাত্রা ঠিক ওই রকমই রয়ে গেছে। এই জন্য এই পানির ঘনমাত্রাকে আসলে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। এটাকে এটা ঘনমাত্রা পরিবর্তন হয়েছে আমরা এটা কিন্তু বলতে পারবো না, কারণ এই আলোচনা থেকে আমরা সেটাই বুঝতে পারলাম। তো এখন এটাকে যদি গাণিতিকভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করি, সেই রিঅ্যারেঞ্জমেন্টটা এইভাবে লেখা যায় যে আমরা জাস্ট সিম্পল গাণিতিকভাবে রিঅ্যারেঞ্জমেন্ট যেটা লেখে। তো এখন এটা হচ্ছে কেসি, তোমার কেসিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা তো আমরা কনস্ট্যান্ট, সেটা আমরা আগের থেকেই জানি, ভরবেগের সূত্রে আলোচনায় আমরা শিখেছি সেটা একটা কনস্ট্যান্ট। আবার এই পানি, পানি যে একটা কনস্ট্যান্ট সে কথা সেটা কিন্তু আমরা এখন আলোচনা করে বলে দিলাম যে হ্যাঁ, পানি হচ্ছে একটা কনস্ট্যান্ট। কেন? যে লক্ষ লক্ষ পানির মধ্যে একটা পানির অণু ভেঙে যাবে আর পানির ঘনমাত্রা পরিবর্তন হবে, এটা আমরা কখনোই বলতে পারি না। তার মানে এটা একটা কনস্ট্যান্ট, আবার এই এই কেসিটা এটা তো আগের থেকে একটা কনস্ট্যান্ট আমরা জানি। তাহলে দুইটা কনস্ট্যান্টের গুণফল আরো একটা কনস্ট্যান্ট, যেটা আমরা বরকের সূত্রের ওই যে কেসি কেপি নির্ণয় করার সময় কিন্তু আমরা বলছিলাম যে দুইটা কনস্ট্যান্টের গুণফল, এই যে আরেকটা কনস্ট্যান্ট সেটাকে যেহেতু আমরা পানির জন্য বলছি এই জন্য এখানে লেখা হচ্ছে কে ডাব্লিউ, কে ডাব্লিউ। আর এ পাশে যা আসে তাই, এ পাশে আয়ন দুটোর গুণফল। এখন যে বললাম যে তাহলে এই যে আয়নগুলো তৈরি হলো, আমরা যদি সংখ্যাগত দিক থেকে তাহলে সমান, এটা একটা এটা একটা। ঘনমাত্রা কি সমান? হ্যাঁ, ঘনমাত্রা সমান। তো সেই বিজ্ঞানী আবার তাদের এই দুইটা আয়নের ঘনমাত্রাটা সে নির্ণয় করার চেষ্টা করেছে। তো দেখা যাচ্ছে ঘনমাত্রা নির্ণয় করা মানে কি, যে কে ডাব্লিউ সমান সমান হচ্ছে দুইটা আয়নের গুণনফল। এখন দুইটা আয়নের গুণনফলের মান যদি পাওয়া যায় তাহলে এই একটা আয়নের ঘনমাত্রা কেমন হবে সেটা নির্ণয় করা যায়। তো উনি সেটি এখানে বলছে যে এখানে কে ডাব্লিউ কে, আচ্ছা এটা বলা হয়। তো এখানে তো উনি একটা নির্দিষ্ট তাপমাত্রা কে ডাব্লিউ এর মান উনি নির্ণয় করেছেন, যে মানটা কত, যে মান হচ্ছে 10⁻⁻14। দেখো 10⁻⁻14, এখানে খুব সুন্দর একটা সংখ্যা আসছে, সেটা ইনভার্স দিয়ে আসছে ঠিক আছে, কিন্তু 14 এখানে কিন্তু একটা ওয়াট সংখ্যা আসে না, মানে একটা বিজোড় সংখ্যা আসে না। কাজে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে সেখানে আমরা সমান সমান দুটি সংখ্যাই পাবো। তো 10⁻⁻14, তো তোমরা যারা গণিত যারা ভালো বোঝে তারা তো এরকম লিখতে পারবা যে 10⁻⁻14 অর্থটা হচ্ছে 10⁻7 ইন্টু 10⁻7, তাহলে কিন্তু 10⁻14 হয়ে যায়। এটা হচ্ছে তোমার যে লগের যে তোমার যে লগের ক্ষেত্রে যে পাওয়ারের যে যোগ বিয়োগগুলো যে হয় সেই নিয়মে। তো তাহলে তাহলে এই কে ডাব্লিউ মানটা যদি এটা হয়, এই 10⁻⁻ যদি ইয়া হয়, যদি এই কে ডাব্লিউ মান হচ্ছে এইটা, তাহলে আমরা বলতে পারি তাহলে এই দুইটা আয়নের গুণনফল হচ্ছে এইটা। এখন এটাকে যদি আমরা গাণিতিকভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে দেখো যে নিচে আবার সেখানে এখানে লিখছে যে হ্যাঁ, আসলে তাহলে দুইটা আয়নের ঘনমাত্রা আসলে সমানই হবে, যেহেতু উৎপন্ন হয়েছে সংখ্যাগত দিক থেকে সমান, তাহলে তার ঘনমাত্রা আমরা সমানই পাচ্ছি। তো এই হলো দুইটা আয়নের ঘনমাত্রার কথা। এখন এখান থেকে আমরা একটু মন্তব্য করব, একটু আর একটু সামনের দিকে যাব যে স্পেস স্কেল কিভাবে আসে বা কেন এই কথাগুলো আমাদের বলতে হয়। তো দেখো পিএইচ এর সংজ্ঞাতে আমরা যেটা বলে থাকি সেটা হলো কি, তোমাদের জানা আছে তো, অবশ্যই তোমাদের জানা থাকার কথা যে পিএইচ হচ্ছে একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের একটা মানে প্যারামিটার আর কি, যেটা আমরা বলি যে অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদমকে আমরা সাধারণত পিএইচ বলে থাকি। তার মানে এখানে পিএইচ এর কথা বললে এখানে কিন্তু হাইড্রোজেন আয়নের বিষয়টা কিন্তু চলে আসে, হাইড্রোক্সাইড আয়নের বিষয়টা কিন্তু আসে না। এই জন্য এখানে আমরা ওই দুইটা আয়নের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে আমরা শুধু হাইড্রোজেন আয়নটাকে হাইলাইট করবো। যেমন তোমরা মনে আসছে কিনা যে আমরা কিন্তু যে রাসায়নিক নির্দেশ অনুসারে যে একটা বিক্রিয়ার সাহায্যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তুমি তৈরি করো, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু উৎপাদকেই কিন্তু হাইলাইট করেছিলাম, আমরা বিক্রিয়াটাকে কিন্তু খুব একটা হাইলাইট করিনি, কারণ ওখানে আমরা উৎপাদটাই ছিল আমাদের টার্গেট। তো এখানে ঠিক সেই রকমই আমরা কম্পেয়ার করতে গিয়ে আমরা শুধু হাইড্রোজেন আয়নটাকে হাইলাইট করি। কিভাবে হাইলাইট করবো সেটা এখন দেখো। তাহলে আমরা অন্তত এটা বোঝাতে পারলাম, দেখাতে পারলাম যে দুইটা আয়নের ঘনমাত্রা সমান হয়, সেই সমান ঘনমাত্রা 10⁻⁻7। অর্থাৎ যখন দুইটা আয়নের ঘনমাত্রা 10⁻⁻7 হয় তখন ওই অবস্থায় ওই তরলটাকে আমরা বলছি হলো নিরপেক্ষ। কারণ এই যে এই সম্পর্কটা কিন্তু আসলে কিন্তু আমরা তৈরি করলাম কোত্থেকে, আবার তৈরি করলাম আসলে পানির আয়নিক গুণনফল থেকে কিন্তু আমরা সম্পর্কটা মানে ওই মানটা কিন্তু আমরা নির্ণয় করলাম। তার মানে আমরা বলতে পারি পানি যেহেতু একটা নিরপেক্ষ পদার্থ, তার নিরপেক্ষ পদার্থ অর্থাৎ হচ্ছে এই যে যেখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান থাকে সেই পদার্থকে আমরা নিরপেক্ষ পদার্থ বলি, হোক সেটা পানি বা অন্য কোনো পদার্থ।
যদি নিরপেক্ষ হয় তাহলে আমরা একদম চোখ বন্ধ করে আমরা মন্তব্য করে দেবো যে হ্যাঁ সেখানে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা যা হবে হাইড্রোক্সাইডের আয়নের ঘনমাত্রা তাই হবে, অর্থাৎ সেখানে পিএইচ এবং পিওএইচ এর মানটা আসলে সমান হয়ে যাবে। তো এটা আমরা পরে আলোচনা করব পিএইচ আর পিওএইচ এর কিভাবে কি হয়। তো যাই হোক, এখন তোমাকে যেটা এখন তোমাকে এখন বুঝে নেওয়ার একটা বিষয় সেটা হলো যে অম্লটা কি। অম্লটা মানে যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, যে দ্রবণে হাইড্রোজেন পরিমাণ বেশি থাকে সেটাকে সাধারণত আমরা অম্লীয় দ্রবণ বলি। আবার যেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা বেশি থাকে, যেহেতু দুইজন সমান হলে নিরপেক্ষ হয়ে যায়, এটাই কিন্তু এখন আমাদের বিচার কিন্তু মানদণ্ড হিসেবে আমাদের ধরে নিতে হবে যে দুইজনের ঘনমাত্রা আমরা সমান ধরে নিয়ে যে দুইজন যখন সমান তখন নিরপেক্ষ। এখন এই যে নিরপেক্ষ এই বিষয়টাকে আমরা এখন পরিমাপের মানদণ্ড ধরে তার এগেনিস্টে আমরা মানে মন্তব্য করব। সেটা কিরকম, যে যদি অম্লীয় হয়, অম্লীয় হলে কি হয়, সেখানে আমরা জানি হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি থাকে, তাহলে কি হবে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা অবশ্যই কম থাকবে। আবার যদি বলে যে ক্ষারীয় হয় তাহলে কি হবে, হ্যাঁ সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কম থাকবে, হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা বেশি হবে। কিন্তু আমরা কিন্তু এখানে বলছি যে আমরা এই যে অম্লীয় হলো, অম্ল মানে হাইড্রোজেন আয়ন আমরা জানি, আর ক্ষার মানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এটাও আমরা জানি। তো যখন অম্লের কথা বললাম তখন হাইড্রোজেনের কথা হয়তো উল্লেখ করলাম, হাইলাইট করলাম, কিন্তু যখন ক্ষারের কথা বলবো তখন কি আমরা ওই ওএইচ কে আমরা হাইলাইট করবো না। আমি কিন্তু আগেই বলেছি যেহেতু আমরা পিএইচ নিয়ে আলোচনা করছি, পিএইচ এর বিষয়টা নিয়ে আমরা এখানে আমরা স্কেলটা আমরা নির্ণয় করবো, সেই হিসাবে পিএইচ মানে হচ্ছে একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগার। এই জন্য এখানে ওএইচ এর কথাটা আমরা খুব কম নিয়ে আসবো। তো দেখো কিভাবে সেই কম্পেয়ারটা আমরা করি। তাহলে যখন অম্লীয় হবে তখন কি হবে, নিঃসন্দেহে হাইড্রোজেনের পরিমাণটা বেশি হবে, হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হবে, আর হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা কম হবে। তো এই যে এখানে দেখো স্কেলটা দেখিয়ে দিয়েছে। তাহলে এটা যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা মানের ক্ষেত্রে কিভাবে আমরা কম্পেয়ারটা করব। মানের ক্ষেত্রে আমরা তো নর্মালি দেখালাম দেখো হাইড্রোজেন আয়নটা বেশি, ওএইচ পরিমাণটা কম, সেটা আমরা নর্মালি দেখিয়ে দেয়, হ্যাঁ গ্রেটার এইটা। তো এই সম্পর্কটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে দেখাবো, সেই সম্পর্ক গাণিতিকভাবে দেখানো হয়েছে এইভাবে যে এটার চাইতে বেশি, তো এটার চাইতে যদি বেশি হয় হ্যাঁ ঠিকই আছে, যেমন হাইড্রোক্সাইড আয়নও মান যা ছিল হাইড্রোজেন আয়নের মান তাই ছিল। তো এইটার ক্ষেত্রে এইটার নিচে আমরা এটাও লিখতে পারি, হ্যাঁ ঠিকই আছে, যেহেতু দুজনের মান হচ্ছে 10 টু দি পাওয়ার, দুজনের মান হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -7, এই জন্য আমরা এইচ প্লাস ইজ গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -7 এটা আমরা লিখতে পারি। কিন্তু এটার অর্থটা কি, এটার যদি এটা তো লিখলাম, কিন্তু এটা এই সংখ্যাটা আমরা কিভাবে লিখবো, মানে কম্পেয়ারের লেভেল কথাটাকে আমরা কিভাবে লিখবো, সেটাকে আমরা কি লিখবো যে 10 টু দি পাওয়ার -7 এর চাইতে বেশি হবে, বেশি হওয়ার মানে কি 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -9, এটা কি এরকম। এটি হচ্ছে এখন তোমাকে মানে বুঝে নেওয়ার বিষয়। তো এটা কিন্তু একটা ফ্র্যাকশন, দেখো 10 টু দি পাওয়ার 7 মানে কি 1/10 টু দি পাওয়ার 7, 1 বাই, আর উপরে হচ্ছে এখানে হচ্ছে একটা 1, তারপরে এরকম একটা টান দিলাম, তারপরে নিচে আমরা লিখলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 7, মানে একটা ভগ্নাংশ লিখলাম। আর এখন ধরো কথাটা এখান থেকে একটু ক্লিয়ার হয়ে নাও, অনেকেই জানা আছে অনেকেই জানে, যাদের জানে তাদের জন্য বলছি। ধরো -10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, 10 টু দি পাওয়ার -2 তার মানে কি 1/10 টু দি পাওয়ার 2 মানে 1/100, বিষয়টা এরকম না, হ্যাঁ বিষয়টা এরকম। তো 10 টু দি পাওয়ার যখন 1 হয় তখন কিন্তু 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, আর 10 টু দি পাওয়ার যখন 2 বলি তখন 1 কিন্তু 100, মানে 100 ভাগের 1 ভাগ, তাহলে -10 টু দি পাওয়ার -1 আর 10 টু দি পাওয়ার -2 কোনটা বড়। হ্যালো, আমি কিন্তু ভেঙেই দিলাম, আমি কিন্তু মানে ভেঙে না দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন করিনি। তাহলে বড় কোনটা, 10 টু দি পাওয়ার -1 না 10 টু দি পাওয়ার -2, বা 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার 3, কোনটা এইগুলোর মধ্যে কে বড় কে ছোট কি বলতে পারবো। আমি কিন্তু তোমাদেরকে ভেঙে দিয়ে কিন্তু প্রশ্নটা করলাম, আমি কিন্তু ভেঙে না দিয়ে প্রশ্ন করিনি, তোমাদের বলা কিন্তু উচিত যে 10 টু দি পাওয়ার -1 মানে কি 1/10, 1/10 মানে কি 10 ভাগের 1 ভাগ। আবার 10 টু দি পাওয়ার -2, -2 মানে কি, তার মানে 1/10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে 100, তাহলে 1/100, তাহলে একটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, আর 10 টু দি পাওয়ার -2 মানে 1/100, তার মানে 100 ভাগের 1 ভাগ। তাহলে কোনটা বড় হলো কোনটা ছোট হলো। হ্যালো, So 10 to the 1/10 to 10, তাহলে তাহলে 10 টু দি পাওয়ার 1 এটা কি ছোট না বড়, সেটা বড়। এটা হলো বড়। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি তো ইনভার্সের সংখ্যাটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা হলো তত ছোট, আর ইনভার্সের সংখ্যা যত কমে আসবে সেটা হলো তত বেশি। আবার কিন্তু বিষয়টা কিন্তু এরকম না যে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 এটা কিন্তু ইনভার্সতেই,
তার মানে 10 টু দি পাওয়ার 1 মানে মাত্র 10, 10 টু দি পাওয়ার 2 মানে 100। এখান থেকে কিন্তু আবার 10 টু দি পাওয়ার 1টাই ছোট, 10 টু দি পাওয়ার 2 এর সেটা তো সহজে মন্তব্য করতে পারে। কিন্তু ইনভার্সের ক্ষেত্রে এসে সমস্যা, যে সেখানে কম্পেয়ার করতে একটু হিমশিম খেতে হয়, যে আসলে 10 টু দি পাওয়ার 7 বলছি আর 10 টু দি পাওয়ার 5, কিন্তু 7 তো বড়, তার মানে 7টাই বড়, এই ফ্র্যাকশনটাই বড় না। আবার ওটাকে যদি আমরা গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখবো ইনভার্সের পরিমাণটা যত বেশি হয় সেই সংখ্যাটা তত ছোট হয়ে যায়। তাহলে এখন দেখো যে বলছে হাইড্রোজেন আয়নটা 10 টু দি পাওয়ার -7 এর চাইতে বড়, তার মানে কি এই হাইড্রোজেনের মানটা কত হবে, 10 টু দি পাওয়ার 8 -8 10 টু দি পাওয়ার 9 এরকম হবে, নাকি এই 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -5 এরকমের দিকে আসবে, কোন দিকে আসবে? তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বলবে যে না 7 এর চাইতে কমে যাবে, কারণ ইনভার্স মানটা যত কম হবে সেই সংখ্যাটা তত বড় হবে। যেহেতু বলছে 10 টু দি পাওয়ার -7 এর চাইতে বড় হবে, তার মানে অবশ্যই ইনভার্স মানগুলো ছোট হয়ে আসবে। সেই ছোট হয়ে আসার বিষয়টাকে দেখো যেখানে দেখা হয়েছে। তাহলে এই মন্তব্য অনুসারে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বলতে পারি যে 10 টু দি পাওয়ার -6 থেকে 10 টু দি পাওয়ার -1 এইভাবে তাহলে বড় হতে থাকবে। এগুলোর মধ্যে যে কোনো একটা মান আসলে হতে পারে। যেমন 10 টু দি পাওয়ার -1 দেখো এই মানটা হচ্ছে সবচেয়ে বড়, আর 10 টু দি পাওয়ার -6 এই মানটা হচ্ছে অনেক ছোট। 10 টু দি পাওয়ার -6 মানে কি 1/10 টু দি পাওয়ার 6, 1/10 টু দি পাওয়ার 6 মানে সে অনেক, মানে সে মিলিয়ন, সেই ইয়ার মতো মধ্যে যে 1/1 কোটি বা 1 লক্ষ ভাগের 1 ভাগ এরকম। তো যাই হোক এইভাবে তোমরা কম্পেয়ার করবে। তাহলে এই লাইনটার মন্তব্য, এই কম্পেয়ারটার মন্তব্যটা আমরা এইভাবে করলাম, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রাটা এরকম হতে পারে। এখন আমরা উল্টোয় দেই যে না, যদি এই হাইড্রোজেন আয়নটা যদি এটার সাথে যদি কম হয়ে যায়, হাইড্রোক্সিল আয়নের সাথে যদি কম হয়ে যায়, দেখো এখানে সেটিও আর বলছে, কিন্তু কথাটা কিন্তু এভাবে বলে নাই যে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নের সাথে বেশি হয়ে গেল, তাহলে এভাবে বলি যে হাইড্রোজেন আয়নটা তোমার কম আর হাইড্রোক্সিল আয়নটা বেশি, বা হাইড্রোজেন আয়ন ইজ গ্রেটার দেন হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন ইজ গ্রেটার দেন হাইড্রোজেন আয়ন, এভাবে আমরা কম্পেয়ার করি না। আমি তো বলছি যে আসলে আমরা হাইড্রোজেন আয়নটাকে আমরা এখানে হাইলাইট করব। এই জন্য দেখো হাইড্রোজেন আয়নটাকে আমরা ঠিক রেখেছি। একবার বলছি হাইড্রোক্সিল আয়নের সাথে বড় হবে, আবার বলছি যে না হাইড্রোক্সিল আয়নের সাথে ছোট হবে। তো যদি ছোট হয় তাহলে অবশ্যই ঠিক এখানে যেরকম দেখেছি বড় হলে এটার সাথে বড়, আর ছোট হলে তাহলে এটার চাইতে ছোট হবে। তো এটার চাইতে ছোট হওয়ার অর্থটা কেমন হবে, বড় হলে যদি ইনভার্সের এই মানগুলো যদি কমে আসে, তাহলে অবশ্যই ছোট হলে এই ইনভার্সের মানগুলো কিন্তু অবশ্যই বেড়ে যাবে। যে হাইড্রোজেন আয়নের মান যখন 10 টু দি পাওয়ার 7 এর সাথে বড় হয় তখন মানগুলো এরকম হয়। কিন্তু যদি হাইড্রোজেন আয়নের মানটা যদি এইটার চাইতে যদি বড় হয়ে যায়, এইটা যদি ছোট হয়ে যায়, এটা ছোট হওয়ার মানে কি, তার মানে সেই ইনভার্সের মানগুলো আরো বড় হয়ে যাবে, বড় দিকে চলে যাবে। তাহলে দেখো এখানে সেখানে লিখছে যে সুতরাং ক্ষার দ্রবণ, যেহেতু হাইড্রোক্সিল আয়নের মানটা আয়নের ঘনত্বটা কম, হাইড্রোক্সিল আয়নের ঘনত্বটা বেশি, তার মানে দ্রবণটা অবশ্যই ক্ষারীয়। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারি যে 10 টু দি পাওয়ার -8 10 টু দি পাওয়ার এইভাবে 9 10 এইভাবে কত পর্যন্ত আমরা দেখবো যে -14 পর্যন্ত। কারণ আমরা জানি এই 14 এর উপরে আমরা যেতে পারবো না, কারণ আমরা এখানে দেখেছি যে দুইজন আয়নের ঘনমাত্রার গুণনফলটাই হচ্ছে হলো 10 টু দি পাওয়ার 14। এই দুইজন আয়নের মান আমরা যেভাবে ঠিক করি না কেন, তাদের গুণনফল অবশ্যই 14 এর মধ্যে থাকবে। তো যে টাইমটা শেষ হয়ে গেল, আলোচনা এ পর্যন্তই রেখে দেই, কারণ এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা তোমরা যারা পরে আসছো আমাকে যদি একটু রোলগুলো বলো, আমি লিখে নিই। হ্যালো স্যার 9049, 49, তারপরে ঝটপট বলো। 9001, আচ্ছা এক তো লিখেছি, স্যার 9056, 56 স্যার লিখেছি, 9034, 34, হ্যাঁ তারপরে 22, স্যার 9022, হ্যাঁ 22 লিখেছি, আর কেউ? স্যার 34, হ্যাঁ 34 লিখেছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ক্লাস আবার দেখা হবে, আমরা এখান থেকে শুরু করবো। থ্যাংক ইউ সবাইকে। জি স্যার।